আমরা কেবল রাত্রে বেরোইনি, ইনফ্যাক্ট আমরা রাত্রে কোথাও বেরোইনি। আমাদের কারো টয়লেট পেলে আমরা মানে বলতেও খারাপ লাগে, আমরা এরকম জানলা খুলে করতে হয়েছে। Podcast. ইভিনিং সবাইকে। তো আমি রুমা। আজকে আমার সাথে কে আছে? আজকে আমার সাথে হচ্ছে মৌসুম সাঁতরা। মানে একদিকে আমার জামাইবাবু হন, মানে আমি শালি, মানে আধি গারওয়ালি, আবার আমি হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ছোট বোনও, আবার আমার দাদাও। তো সবার প্রথমে আমি মৌসুমদাকে একটাই প্রশ্ন করব। তো সেটা হচ্ছে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করি আর কি, আমার চ্যানেলে যে আসে আমি সবাইকে একটা প্রশ্ন আগে করি, সেটা হচ্ছে তুমি কি ভূতে বিশ্বাস করো? হ্যাঁ, অফকোর্স করি। মানে তোমার কেন মনে হয় যে এই জিনিসগুলো আছে বা থাকে? তুমি তো অনেক বাইরে বাইরে ট্যুর করেছো, আমি শুনেছি যে প্রচুর বাইরে বাইরে ঘুরেছো। তো তোমার কি এই বাইরে ঘোরাটার কারণেই তোমার মনে হয়েছে যে কখনো ঘুরতে গিয়ে কিছু ফিল করেছো, না এমনি কোনো সময় তোমার মনে হয়েছে যে এরকম কিছু হতে পারে বা হয়? না, বেসিক্যালি আমি বাইরে প্রচুর ট্যুর করি, বাট এই ফিলিংসটা আসে কিন্তু আমার বাড়ি থেকেই। মানে আমি এত বাইরে ঘুরেছি, কোথাও কোনোদিন সেরকম কিছু ফেস করিনি বা সেই ফিলিংসও আসেনি। আর ইনফ্যাক্ট সত্যি কথা বলতে গেলে ভূত বলে যে কিছু হয়, মানে গল্প ছাড়া আমি খুব একটা বিশ্বাস করতাম না, আনটিল আমি যতক্ষণ না একটা ফিলিংস পেয়েছি ততক্ষণ পর্যন্ত। আচ্ছা। তো তারপরে যে ফিলিংসটা পাওয়া সেটা আমার বাড়ি থেকেই পাওয়া। হ্যাঁ। মানে জাস্ট আফটার মাই ম্যারেজ আর কি, 1-1.5 বছর পরে এরকম ইনস্টেন্সেস কিছু আমি পাই, যার পর থেকে আমি বিশ্বাস করি যে আরেকটা ডাইমেনশনে কেউ না কেউ আছে। মানে কোনোভাবে সেটা হয়তো আমাদের রিফ্লেক্ট করছে, কিছু ভালোর জন্য খারাপের জন্য হতে পারে, বাট হ্যাঁ, সামথিং ইজ দেয়ার। মানে তুমি একদম যেমন, আমি খুব ভূতে বিশ্বাস করি। মানে আমি ভূত দেখেছি, বা বলতে পারো আমি ভূতের সাথে ঘর করেছি দীর্ঘ 10 বছর। আমি ভীষণ বিলিভ করি। তো আমি প্রথমে এটা নিয়ে কাজ করতে চাইছিলাম না কোনো কারণবশত। তারপরে আমার মনে হলো না, যদি মানুষেরও জানা দরকার, যারা এরকম বলে যে না কিছু হয় না, না এগুলো বাজে কথা, এগুলো এই এগুলো সেই। কিন্তু আমি বলতে চাই সবাইকে, এটা আমার মানে বলার উদ্দেশ্য এটাই যে ভূত, ঘোস্ট যাই তোমরা বলো, সেটা এক্সিস্ট করে। আর যদি তোমরা আমাকে বলো যে আমি দেখেছি কিনা, আমি বলবো হ্যাঁ আমি ভূত দেখেছি, আর গ্যারান্টি দিয়ে বলবো দেখেছি। তা তুমি তোমার কিছু এক্সপিরিয়েন্স আমাকে একটু শেয়ার করো, মানে আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করো যে তোমার কেন আর কবে থেকে এই ফিলিংসটা জোরদার হলো যে জিনিস আছে। অ্যাকচুয়ালি ভূত আছে কি নেই এটা খুব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, ঠিক আছে? আজ আমার মনে হতে পারে, দর্শকের মধ্যে অনেকেরই মনে হতে পারে না এটা বলে কিছু নেই। এটা পুরোপুরি নিজের পার্সোনাল ওপিনিয়ন, ডিপেন্ডিং অন দা তুমি কি সিচুয়েশন ফেস করেছো, পুরোপুরি ব্যাপারটা তাই। তো যদি আমার এন্ড থেকে বলতে হয়, মানে আমি যেটা ফেস করেছিলাম সেটা হচ্ছে একটা অন্যরকম পাওয়ার আমার উপর কাজ করা শুরু করেছিল আর কি। মানে ফর সার্টেন টাইম আর কি, মানে যখন আমি বাইরে অফিসে থাকতাম বা ট্যুরে থাকতাম সেই সব সময় খুব একটা অসুবিধা হতো না, বাট যখনই রাত্রে আমি বাড়ি ফিরতাম তারপর থেকে আমার মনে হতো আমার সঙ্গে কেউ হয়তো রয়েছে, কন্টিনিউয়াস আমার সঙ্গে চলছে, বেড়াচ্ছে, বসছে। একটা ফিলিংস থাকে না, আমরা একটা সিক্স সেন্সে সারাক্ষণ ফিল করতে পারি। আর একটা মানুষের কাছে সব থেকে সেফেস্ট জায়গা হচ্ছে তার বাড়ি, যে বাড়িতে সে অন্ধকার অবস্থাতেও হেঁটে চলে বেরিয়ে যেতে পারে। সেখানে যখন তার নিজের ভেতর থেকে ভয় লাগা শুরু হয় বা সে সারাক্ষণ কিছু ফিলিংস দেখতে পায়, সেখান থেকে ফার্স্ট স্টার্ট হয় আমার বাড়ি থেকে। তো বাড়ি থেকে স্টার্ট হওয়ার পরে আমার প্রথম যেটা হতে শুরু করে, আমার প্রথম স্পন্ডিলাইসিসের ব্যথা শুরু হয়। আচ্ছা। ঘাড়ে। তো ঘাড়ে ব্যথা শুরু হওয়ার পর তো এটা চলছিল 1 বছর 1.5 বছর এরকম চলেছে। তো এতটাই সিভিয়ার হয়ে যায় আমার এটা, যে আমাকে বলেছিল বেল্ট নিতে হবে, বা অনেক ফিজিওথেরাপিস্টকেও দেখিয়েছিলাম। লাস্টে আমার মুখ ঘুরতো না, মানে আমি এর বেশি আর মুখটাকে ঘোরাতে পারতাম না। হ্যাঁ, স্পন্ডিলাইসিস থাকলে ওটা হয়। তার সঙ্গে এই যে বছর দেড়েকের কথা বলি, তার সঙ্গে আমার প্রত্যেক রাত্রেই বিভিন্ন বিভিন্ন অনুভূতি আমি ফিল করেছি। আচ্ছা। মানে আমি যখন বিছানায় শুয়ে থাকতাম তখন মনে হতো আমার পাশে কেউ এসে শুলো। আচ্ছা। ইনফ্যাক্ট আমি কোনো মহিলা মনে হতো তোমার? না, আমার ওইভাবে কোনো মহিলা পুরুষ আমি ডিটারমাইন করতে পারতাম না, বাট মনে হতো কেউ একজন আছে। আচ্ছা। কেউ একজন আছে। প্রথমের দিকের কথা বলছি। তারপরে যখন আমি বাথরুমে যেতাম, বাথরুমে যাওয়ার সময় দেখতাম বাথরুমের ভেতরে
কলটা চলছে। এবার আচ্ছা আমার বাবাও ওই একই বাথরুম আমরা ইউজ করি, তো তো আমার বাবা অনেক রাত্রে বাথরুমে যেত, আচ্ছা। আমি অনেকক্ষণ ওয়েট করতাম, ওয়েট করার পরে যখন দেখতাম যে কলটা একইভাবে চলছে, হুম। অ্যাবনর্মালিটি লাগতো, তখন আমি নিজেও 2-3 বার অবজার্ভ করেছি, বাড়ির কাউকে বলিনি প্রথম প্রথম, পরে আমার মিসেসের সঙ্গে শেয়ার করেছিলাম একবার, ও তারপরে ফেস করে ব্যাপারটা। হুম। সবাই আমার বলেছিল মেন্টাল স্ট্রেস থেকে, কিন্তু পর পর যে ঘটনাগুলো ঘটলো, আচ্ছা যখন আমি সিঁড়ি থেকে নামতাম মনে হতো আমার পিছনে নামছে, আচ্ছা। এইভাবেই চলতো আর। লাস্ট আমি আমার মাকে বলি, হুম। মাকে বলার পর তারপরে উনি যখন আমাকে একজনের কাছে নিয়ে যান, হুম। নিয়ে গিয়ে মানে এই ব্যাপারটার জন্য ডিসকাশন করার জন্য, হুম। হুম। তো উনি তখন বলেছিলেন যে আপনাদের বাড়িতে এইভাবে কেউ একজন মারা গিয়েছিল, যেটা নর্মাল ডেথ নয়, আচ্ছা আর তারই জিনিসটি মানে ওর উপর আর কি ইয়ে করে আছে, আচ্ছা। বলছি এটা এমন ভাবেই হয়ে আছে যে আমি ওটাকে এমনি কিছু করতে পারবো না, ওই ওরা দেয় না তখন ওই একটা ফু দেয় এরকম ভাবে। ফুড আচ্ছা। হ্যাঁ কোনো মৌলবীর কাছে হ্যাঁ গেছিল হ্যাঁ, হয়তো। মৌলবী না উনি, ইয়ে পণ্ডিত। টাইপের হয়, পণ্ডিত টাইপের আর কি, আচ্ছা। ভদ্রমহিলা। আচ্ছা ভদ্র মহিলা। আচ্ছা তো আমি তো মানে বিশ্বাসও করতাম না তখন, মানে উনি যেভাবে করেছেন আর কি, আমি অনেক সময় হেসেও ফেলেছি মনে মনে, কিন্তু ওখান থেকে যখন বেরোই না, বেরোনোর পর আমি নিজেও রিয়েলাইজ করিনি কখন যে আমার গোটা মাথা ঘোরা শুরু করে দিয়েছে, যেটা আমার পুরো লক ছিল, এই ঘাটটা যেটা লক ছিল। ইনফ্যাক্ট উনি বলেছিলেন যে এটা 3-4 দিনের বেশি কিন্তু থাকবে না, আবার লক হয়ে যাবে। মানে তোমার কি মনে হতো কেউ ঘাড়ে বসে আছে এরকম কিছু? মনে হতো না, কিন্তু বিভৎস ভারী হয়ে থাকতো আর মারাত্মক যন্ত্রণা হতো। কারণ এরকম একটা সিনেমাও আমরা দেখেছি, কি যেন বইটার নাম, ক্লিক এরকম কিছু বোধহয়, যে একটা মহিলা এরকম ঘাড়ে বসে থাকতো। তো আমার ওই তো- ফিলিংস একটা হতো, মানে ফিলিংস মানে কি, ওটা তো মানে ওর জন্য অনেক কিছু করেছি, কিছুতেই কিছু হয়নি। হয়নি। হুম। আচ্ছা তো ওই মানে ইন্টারাকশনস আর কি, মানে রাত্রে ইভেন এরকমও হয়েছে যে আমাকে নিজের ঘর থেকে দৌড়ে পালিয়ে গিয়ে মায়ের কাছে চলে যেতে হয়েছে, মানে এই অবস্থায় আমি কোনোদিন ভাবিও নি নিজের ঘরে এরকম একটা ফিলিংস আসবে। হুম। বাট হ্যাঁ, কোনো ক্ষতি করেনি কোনোদিন, কিন্তু মানে আমি তার এক্সিস্টেন্স ফিল করেছি। ব্যথা ট্যাথা গুলো মানে চলে গেছে তোমার না, এখন? তা সেইভাবে যায়নি। তারপরে কি হয়, তারপরে ওই যেনার কাছে গিয়েছিলাম উনি একটা যজ্ঞ করেছিলেন, হুম। করে আমাকে কিছু জিনিস দিয়েছিলেন, হুম। বলেছিলেন ওগুলো ধারণ করার জন্য। হুম। আমি যেদিন ধারণ করি ওটা, হুম। সেই দিন রাত্রে সব থেকে আমার দুর্বিষহ ছিল সময়টা। আমি সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত মনে হচ্ছিল আমার এই দম বন্ধ হয়ে যাবে। আমি সেই রাতেই ওটা চুপি চুপি খুলে রেখে দিই। হুম। তবে ওইটা যে খুলে রেখে দিলাম সেই রাত্রে, তারপর থেকে আমার সঙ্গে আর এই কোনো ইনস্ট্যান্স হয়নি এখনো পর্যন্ত। আর আমার পুরো এই যে ফিলিংসটা, মানে এরকম তো বহু ঘটনা ঘটেছে, হুম। মানে অনেক লোক এরকম দেখেছে আমি সেই জায়গা দিয়ে গেছি, আর আমি প্রচুর রাত্রে বাড়ি ফিরি, 2টো, 2:30টে, 3টে, হুম। আমার কোনোদিনই কোনো ফিলিংস হয়নি ইনফ্যাক্ট। আর সেই সময়ও আমার বাড়ির ছাড়া আমার কোথাও ওই ফিলিংসটা হতো না। মানে তোমার ওই বাড়ির মধ্যেই ছিল, সেই বাড়িতে Exactly. তোমরা এখনো আছো? এখনো আছে, এখন আর কোনো সমস্যা নেই। মানে চলে গেছে হয়তো হুম। সমস্যাটা, বা যে এরকম একটা ঘটনা তো আমাকেও একজন দিয়েছিল, একজন পণ্ডিত মতন কেউ, একটা মাদুলি। তো অবাক করার বিষয়টা হচ্ছে দাদা, আমি সেই মাদুলিটাকে না, আমি কোমরে একটা রূপোর চেন পরি সবসময়, ওই চেনটার মধ্যে লাগিয়েছিলাম। তো কি হলো, হঠাৎ করে দেখি একদিন রাত্রির বেলা আমার কোমরের চেনটা 6 ইঞ্চি বড় হয়ে কোমর থেকে খুলে পড়ে গেল, মাদুলিটা সমেত। রাতারাতি কোনোদিন একটা চেন এত বড় হতে পারে না, স্বাভাবিক। কোনোদিন হতে পারে না, বড় হয়ে গেল। এবং সে মাদুলিটার কোনো নামও নিশান নেই আমার ঘরে। আচ্ছা। আর যে আমাকে নিয়ে গেছিল, একজন ভদ্রলোক আমাকে নিয়ে গেছিল, তার নাম কালিদা। বিশ্বাস করবে কিনা জানি না, সেই কালিদা, ওনার সাথে কি হলো, উনি উম, যখন আমাকে নিয়ে গেছিল, উনি নিয়ে যাওয়ার পর থেকেই আমাকে খালি ফোন করে বলতো কি, রুমা, কেউ না আমার সাথে থাকে, হুম। কেউ রুমা আমার বাইকের পিছনে বসেছে, আমাকে না ফেলে দিয়েছে। মানে উনি যে আমাকে নিয়ে গেছিলেন সেই কারণে। 1 সপ্তাহের মাথায় ওনার সেরিব্রাল অ্যাটাক হয়, এবং উনি আজও প্যারালাইসিস। আচ্ছা। হ্যাঁ, এবং উনি আজ অবধি, আমার নামও এত ভয় পান যে আমাকে যদি উনি রাস্তার ওই পারটা দেখেন, উনি রাস্তার ওই পারে আসবেনও না, ওদিক দিয়ে চলে যাবেন। মানে আমি, আমার আমার প্রতি ওনার একটা এত ভীতি হয়ে গেছে। তো যাই হোক, এটা আমার সাথে ঘটেছে, সেই জন্য আমি তোমার কথাটা বুঝলাম, কারণ ওই মাদুলি আমার কাছে ছিল, সেই মাদুলিটা কিন্তু আজ অব্দি আমার কাছে নেই, কোথায় আমার চলে আমার গেছে কাছে আমি ছিল জানি না। ওই ওই রাতটুকু, মানে ওই মাদুলিটা পরার পর আমি যা কষ্ট পেয়েছিলাম, হুম। আমি ওটাকে রাখতে পারি। মানে হেভি হয়ে গেছিল তোমার হেভি, জন্য। আমি ঘুমাতে পারছিলাম না, প্লাস আমার মনে হচ্ছিল ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়ে তোমার গেছে। তেমনি রাশি মনে হয় না খুব ভারী, কি না হালকা? না, রাশি আমার হালকাই। কি রাশি? তুলা রাশি? তুলা রাশি। তাহলে তো তোমার ফিল করাটা স্বাভাবিক ব্যাপার।
এরপর তুমি আমাকে একটা কথা বলো, তুমি লাটাগুড়ি জঙ্গলের কিছু কেস আমাকে বলেছিলে যে এরকম কিছু হয়েছিল, কোথাও কোথাও তোমার অনেক ইনসিডেন্ট আছে, কারণ তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াও, তো সেইগুলো একটু সবাইকে বলো। ছোটখাটো ফিলিংস কিছু থাকে, মানে ভয় পাওয়ার ফিলিংস আমার বাড়িতেই ছিল, বাট এছাড়া আমি যে চারিদিকে ঘুরি হ্যাঁ, মোটামুটি কিন্তু কিছু না কিছু ইনস্ট্যান্স আমার সঙ্গে ঘরই হয়, সব সময়, যেমন ধরো। সব সময়ই হয়। হুম। ইনফ্যাক্ট আমি একটা রিসেন্ট ঘটনা বলি। আমি একদিন বাড়িতে ফ্যানটা পরিষ্কার করছিলাম, হ্যাঁ। আর তখন আমি না দুধটা বসিয়ে এসেছিলাম। হ্যাঁ। দুধটা বসিয়ে এসেছিলাম, আচ্ছা। আর আমার এটা ইনহেরিটেন্ট প্রবলেম যে আমি বসিয়ে এলে ওইটা পুরো উতলে পড়ে যায়, বরাবর আচ্ছা। বরাবর। আচ্ছা। কিন্তু সেদিন কি হলো, হ্যাঁ। আমি যখন ওটা করে আমার মনেই নেই দুধটার কথা, হ্যাঁ। আমি দুধটার কথা ভুলেই গিয়েছিলাম। আচ্ছা। কিন্তু আমি গিয়ে দেখলাম গ্যাসটা বন্ধ করা আছে। আচ্ছা। আর ইনফ্যাক্ট এটা আমি একা থাকলে হয়তো অনেকে বলতে পারে যে হয়তো আমি এই মনের কথাটা ভুল হয়েছে নিজে বা বানিয়ে কিছু বলছি বা বলছে। মনের ভুল হতে পারে। এবারে আমার সঙ্গে আমার সন্তানও ছিল, হ্যাঁ। তো ও আর আমি তো একসাথেই ছিলাম হ্যাঁ। তার আগে, তো এই জিনিসটা তো প্রুভ। এবার এটা আমি কাউকে বোঝানো যায় না এই জিনিসগুলো, বাট নিজের মধ্যে থাকে জিনিসগুলো, যতক্ষণ না হার্ম করছে। আমার মনে হয় না সব ব্যাপারটাই ক্ষতি করে বা ভালো করে, এরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে সেটাকে নিই। অ্যাকচুয়াল আমরা খারাপ মানুষও হই, আমরা ভালো মানুষও হই। এক্স্যাক্টলি। তো ভালো মানুষ মরে ভালো মানুষই থাকবে, খারাপ মানুষ মরে খারাপ মানুষই থাকবে, কথাটা হচ্ছে সেই জায়গায়। তো সবাই যে তোমার আলটিমেট ক্ষতি চাইবে সেরকম নয়। হ্যাঁ, যেমন আর তোমার জীবনের কিছু ঘটনা বলো যে এরকম হয়েছে তোমার সাথে। আর জীবনের ঘটনা বলতে আমি একটা ছোটবেলার ঘটনা বলি তাহলে। হ্যাঁ। আমি ছোটবেলায় মানে আমার না তখন মা বলতো হুম। যে আমার প্রচন্ড জ্বর আসতো, হুম। মানে গা ভারী হতো, কোনো ওষুধেই কোনো কাজ করতো না। তখন আমাকে নাকি এসে ওই পাড়ার একজনকে ডাকাতেন, তিনি ফু দিয়ে যেতেন, মানে হ্যাঁ। এইগুলো যেগুলো চলে থাকে আর কি, হ্যাঁ। 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 অন্ধবিশ্বাস হ্যাঁ। হ্যাঁ। হোয়াট এভার, বাট স্টিল হ্যাঁ। একমাত্র কিন্তু ওটাই ছিল রেমেডি আমার। হুম। আচ্ছা। আর সেই জিনিসটা আমি এক্স্যাক্টলি যেটা আমার আমরা, মেয়ের ওপর প্রয়োগ করে আমি দেখেছি, মানে যেটা বাংলায় ঝাড়া বলে, আমরা ঝাড়া ঝাড়া বলে। বলি। বিকজ আমরা তো অনেক এডুকেটেড আর সায়েন্স এখন অনেক আগে চলে গেছে, বাট কিছু কিছু জায়গায় আছে না যে জিনিসগুলো হয়তো আমরা আফটার এডুকেশন হয়তো আমরা এত লিটারেট হওয়ার পরেও মনে হয় হ্যাঁ। কিছু একটা কারণ থেকে যায় হ্যাঁ। সেরকম। কোথাও না কোথাও কারণ গিয়ে একটা আমরা কি শূন্যতা। করতাম, আমি আর আমার দাদা রাত্রেবেলা কি করতাম না, 8:30-9টার সময়, আমার তো গ্রামে বাড়ি, আমরা না পুকুরে মাছ চুরি করতে যেতাম। আচ্ছা। ঠিক আছে, একটা ছেঁড়া জাল নিয়ে দুজনে গিয়ে ওখান হ্যাঁ। থেকে রাত্রেবেলা সেইগুলোকে এনে, বিশাল বড় জলাজমি থাকে না, হুম। পুরো ফাঁকা, হুম। ওখানে গিয়ে কাটতাম, কেটে আমরা ওখানেই পিকনিক করতাম। আচ্ছা। ঠিক আছে, এবার যেখানে করতাম সেখানে মানে অনেক ছোটবেলা থেকে শুনে আসছি ওখানে নাকি একটা খেজুর গাছে কেউ হ্যাঁ। গলায় দড়ি দিয়েছিল, আচ্ছা। হ্যাং হয়েছিল। তো সেইগুলো কোনোদিন এফেক্ট করেওনি আমাদের ইনফ্যাক্ট, কিন্তু তারপরে এই এফেক্ট গুলো হতো। যখনই পিকনিক করলাম তার 2 দিন পরে আমি অসুস্থ হয়ে যেতাম, জ্বর আসতো। জ্বর আসতো, তারপরে এগুলো ঝাড়িয়ে দিলে তারপরে ঠিক হয়ে যেত। জ্বর আসা কিন্তু এটার একটা সব থেকে বড়। জ্বর শুধু না, মানে জ্বর মানে এমনই জ্বর আমি উঠতেও পারতাম না। 103-4, এটা তো আমার হ্যাঁ, সাথেও ঘটেছিল। মারাত্মক। আমি আমার মেয়ের বলেছিলাম। সাথেও হয়েছে ঘটনাটা। মানে আমি প্রথমে বিশ্বাস করি, আমি বলি, না না না, নিয়ে যাওয়ার দরকার নেই, নিয়ে যাওয়ার দরকার নেই, কিন্তু জোর করেই মা যখন এনে করালো তারপরে দেখলাম মেয়ে 1 ঘন্টার পরেই সুস্থ। আহ, আমি তার আগে ওকে ডাক্তারখানায় নিয়ে গিয়ে ওষুধ ফষুধ খাইয়েছি 2 দিন ধরে, কিছুই হয়নি। বাট তো ব্যাপারটা হচ্ছে এইটাই। যে আগেকার দিনের বয়স্ক মানুষরা বলতো না হাওয়া লেগেছে, বাতাস লেগেছে, অ্যাকচুয়ালি কিন্তু দেখতে গেলে কথাটা কিন্তু ঠিকই। হ্যাঁ, আমরা মানি সবকিছু না। তো ফেলে দেওয়া যায় না, মানে হ্যাঁ, there is মানে something বড়রা beyond science যেগুলো also. বলে যে আমাদের বকাঝকা করে, এটা করবি না, যে এই যে প্রেগনেন্ট অবস্থায় মহিলাদেরকে বারণ করে, এটা Exactly. করবে না, ওটা করবে না। কারণ আমারও এরকম একটা জিনিস ঘটেছে বলেই আমি বলছি। তারপর থেকে আমার লাইফটা আর কি উথাল পাথাল হয়ে গেছিল। মানে আমি বেথুয়া ঢোড়ির পিকনিকে গিয়েছিলাম। তো পিকনিকে গিয়ে, তো যখন আমরা, মুর্শিদাবাদ। তখন আমি, হ্যাঁ, এবার তখন আমি একদম ভরা মাস, 9 মাস, হয়তো আর 10 দিনের মধ্যে হয়তো বেবি হবে, কি 10-15 দিনের মধ্যে এরকম। তাও আমি চলে গেছি, কারণ চিরকালই দেখতেই তো পাচ্ছি একটু ডাকাবুকো টাইপের। তো গেছি, তো যাওয়ার পর সারাদিন ঠিকঠাকই ছিল। তো সন্ধেবেলা যখন আমরা সব বাসে উঠবো, তো আমার না কি হয়েছিল বলতো, আমার খুব জোরে বাথরুম পেয়েছিল। হুম। এবার আমার টয়লেটে যাওয়ার ছিল। এবার সারাদিন পিকনিক স্পটে সবাই গেছে, এবার ওখানে ইনফেকশনের ভয় থাকে, ওই অবস্থায় যেতে বারণ করে। তো আমি কি করেছিলাম, ভর সন্ধেবেলা, ওই তো মুসলিম এরিয়া ওই সমস্ত জায়গায়, আমি না কোনো গাছের নিচে একদম ভর সন্ধ্যেবেলা, সবে অন্ধকার নেমেছে, কোন গাছ কি গাছ কত বড় গাছ আমি জানিও না, তার নিচে বাথরুম করেছিলাম। এবং ওই, তারপরে আমার বাচ্চা হলো 10-15 দিন বাদেই।
তারপরে যে আমার লাইফ পাল্টাতে শুরু করলো, পুরো পাল্টে এদিক ওদিক সেদিক হয়ে গেল একদম, মানে এমন দিকে ঘুরে গেল সেটাই হয়। লাইফ। মানে এবার আমরা তো এক ডাইমেনশনে আছি, মানে আমি তোকে দেখতে পাচ্ছি, আমি অন্য লোকদের দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ডাইমেনশনের বাইরেও তো লোকজন আছে, তাদেরও ভালো লাগা হুম, খারাপ লাগা আছে। হুম, আমাদের হ্যাবিটে তাদের হয়তো ভালো লাগে না কোনো জায়গায়, বা আমাদের বিহেভিয়ারে হুম, ভালো লাগে না, হুম। সেই এফেক্ট গুলো আছে আর কি। হ্যাঁ, সেই থেকে যে মানে ওই একটা যে আমার চেঞ্জেস এলো, মানে তার থেকে আমি মানে আর উঠতেই পারলাম না আর কি। মানে ওই যে বলে না, দেখবে অনেকেই বলে, দেখবে যে যেখানে সেখানে বাথরুম করতে নেই, এটা কিন্তু হুম, খুব সত্যি খুব কথা। সত্যি কথা। যে কোনো জায়গায় আমরা গেলাম গাছের তলায়, এখানে কে কোথায় দাঁড়িয়ে আছে না আছে আমরা জানি না, হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু হতে পারে সেখানে কেউ আছে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপরে তোমার আরো যেমন তুমি লাটাগুড়ির ম্যাটারটা বলেছিলে, আরো যেগুলো যেগুলো আছে ওগুলো একটু বলো। লাটাগুড়ির ম্যাটারটা আমি এখন ঠিক রিকল করতে পারছি না, তবে আমি আরেকটা কথা বলি। আমরা ওই যে ছবি তুলতে গিয়ে যেটা মাথা ছিল না বলছিলে না না, না ওটা বারবার ওটা করে ওটা, ব্লার হয়ে যাচ্ছিল। না না ওটা লাটাগুড়িতে না, ওটা মোস্ট প্রবাবলি হয়েছিল বোধহয় আমাদের ঋষিতে বা কোথাও হবে। কোন একটা জঙ্গলের হুম, বলছিলে যে তুমি মানে এরকম। আমরা তিন বন্ধু। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, লাটাগুড়ির ইনসিডেন্সটা আমার মনে পড়েছে। আমরা কুচবিহার থেকে যখন আসছি বাই হুম, কার, হ্যাঁ, লাটাগুড়ি জঙ্গলে একটা জায়গায় দাঁড়িয়ে না, হুম, আমরা তখন একটু ফটোশুট করবো, হলো খুব সুন্দর তো। হ্যাঁ, যখন নেমে আমরা ওই জায়গাটায় ফটো শুট করতে যাচ্ছি, আমাদের ক্যামেরাগুলো প্রত্যেকেরই না পুরো সঙ্গে 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 ভাইব্রেট করা শুরু করে দিয়েছে। ভাইব্রেট বলতে স্ক্রিনটা হ্যাঁ। স্ক্রিনটা পুরো এরকম ভাবে নড়ছে। আচ্ছা। তাই বলে হ্যাং করে গেছে হয়তো কোনোভাবে, ওটাকে বন্ধ করলাম অন করলাম, যতবারই করছি ওইভাবেই হচ্ছিল। হুম, মানে ইনফ্যাক্ট শুধু আমার না, আমার সঙ্গে আমার বন্ধুদেরও। হুম। আমরা কি হলো, আমরা বললাম কি ভূত টুত এসে গেল না কি, জায়গায় ঢুকে গেল যেমন ইয়ার কি করে দিনের বেলা। হ্যাঁ। তার 5-7 মিনিট পরে আমরা আবার যখন এটা অন করলাম আরেকবার, তখন দেখলাম সব ওকে আছে, তারপরে সব ঠিক উঠলো। আচ্ছা। তো ওখান থেকে আমরা ওইসব কাজ ফাজ মিটিয়ে তারপরে গিয়েছিলাম বোধহয় এতে, রিসপে গিয়েছিলাম বোধহয়। হ্যাঁ, রিসপ না, ঋষিতে গিয়েছিলাম। হ্যাঁ। ওখানে যে হোটেলটায় ছিলাম তার ব্যালকনিতে আমরা যেদিন চলে আসবো, সকালবেলা আমরা ফটো তুলছি, মানে আমার ওই দুই বন্ধু দাঁড়িয়েছিল। হুম। আমি যতবারই ওদের ফটোটা তুলছি, আমার এক বন্ধুর গলা থেকে আসছে না, আহ, বাদ বাকি পুরো শরীরটা আসছে, শুধু বডি। মুখটুকু আসছে না, কিন্তু তার পাশের বন্ধুটার পুরোটা আসছে। বাবা। এবার আমি যখনই তুলে দেখাচ্ছি, ও বলছে তুই বদমাইশি করছিস। আচ্ছা, আমি বদমাইশি করিনি। আমি ইনফ্যাক্ট পাশের বন্ধুটাকেও ডেকে আনলাম, ডেকে হুম। এনে যখন ওর ফটোটা তুলছি ওর মুন্ডু আসছে না, কিন্তু একে একা যখন পাঠাচ্ছি ওর তুলছি পুরোটা আসছে। যা। তো এইগুলো একটা অদ্ভুত অদ্ভুত জিনিস, যার কোনো এক্সপ্লেনেশন নেই। কোনো কোনো হোটেলে এরকম হয়, মানে মানে ওই সমস্ত জায়গায় না অনেক হোটেলেই এরকম হয়, বা জানি না, এরকম অনেকের কাছে শুনি। কালকে আমার সাউথ সিটি মলে একটা মহিলার সাথে দেখা হয়েছিল, সেও বলছিল আর কি, একটা বিশাল বড় হোটেলে ছিল, হুম, কিন্তু বলে আমরা সারা রাত ঘুমোতেও পারিনি। তো আমি বললাম আপনার এক্সপিরিয়েন্সটা আমার সাথে একটু শেয়ার করবেন, আমাকে নাম্বার দিয়েছে। আগে বোধহয় কোনো মডেল ফডেল ছিল উনি আর আচ্ছা। কি। তো বলছে যে আমার সবসময় মনে হয় আমার সাথে কেউ আছে, আর ওই হোটেলটায় বলছে আমরা এত ভয় পেয়েছি, এত ভয় পেয়েছি, অত বড় একটা 5 স্টার হোটেল, নামটা আমি বলছি না, তো ওখানে এরকম ঘটতে পারে। তো আমি কোনোদিন ভাবিনি। তারপরে নাকি ওরা সকালবেলা এসে রিসেপশনে জিজ্ঞাসা করেছে যে তোমরা যে সুইট গুলো হয় না, হুম, তো বলছে যে তোমরা যে এগুলো দিয়েছো, তা এর মধ্যে এরকম কি প্রবলেম হচ্ছে, সারা রাত লাইট ব্লিঙ্ক করছে, লাইট জ্বলছে, তোমাদের কোনো আলাদা ব্যবস্থা নেই? তখন ছেলেগুলো নাকি চুপ করে আছে, মানে যারা আর কি ছিল আর কি। তো চুপ করে আছে, তো তখন আমি বুঝলাম যে ওরা তো বলবে না, আনসার করবে না, নিশ্চয়ই বলে না। রুমে ওই রুমের ভিতর কিছু ঘটেছিল। তো ম্যাটারটা হচ্ছে কি ওইরকম জায়গায় আর কি, এরকম অনেক হোটেলেই অনেক জায়গায় শোনা যায় যে যেমন আমাদের যে প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি ছিলেন, হুম, যিনি মারা গেছেন, ওনারও তো বোধহয় ফার্স্ট টাইম কোনো হোটেল থেকেই উনি যে বাইরে হ্যাঁ, পড়াশোনা করতে হোটেলে এরকম গেছিলেন। প্রচুর ইনস্টেন্সেস আছে। হোটেলে হ্যাঁ, এরকম, আমার যেমন, আমি একটা, এটা আমার নিজের ফিল করা না, বাট আমার আগের একটা কলিগ ছিল, হ্যাঁ, মানে ও পুরো ফ্যামিলি নিয়ে বাংলায় গিয়েছিল। হ্যাঁ। ওখানে গিয়ে ফেস করেছিল রাত্রেবেলা, মানে ওরা 3টে গ্রুপ গিয়েছিল, 3টে ফ্যামিলি। তার মধ্যে এক বন্ধুর ফ্যামিলির, তার ওয়াইফ কি হয়, রাত্রেবেলা ঘুম থেকে উঠে গিয়ে বারবার জানলা খুলে বাইরের দিকে তাকিয়ে যাচ্ছে, আহ, বারবার। আর হুম, জানলাটা যতবার ওরা বন্ধ করছিল ততবার জানলাটা এমনি এমনি খুলে যাচ্ছিল, আর আচ্ছা। ও উঠে চলে যাচ্ছিল বারবার। বারবার বলছিল আমাকে যেন এখান থেকে ডাকছে। আহ, লাস্টে এমন হয়েছিল, রাত্রেবেলা ওরা 3টে ফ্যামিলি একসাথে একটা ঘরে শুয়েছিল। আচ্ছা। মানে যত রাত বেড়েছে তত অ্যাবনর্মালিটি বাড়তে শুরু করেছিল ওই ওর বন্ধুর ওয়াইফের। আচ্ছা। তো ওরা পরের দিন রিসেপশনে বলেছিল যে কি সমস্যা আছে তোমাদের এই রুমটায়, অন্য রুমগুলোয় তো নেই, এই রুমটা এরকম বারবার দরজা খুলে যাচ্ছে।
ওরা বললো না স্যার সবই ঠিক আছে, মানে ওরা বলতে চায় না ব্যাপারগুলো। না না, ওরা সবই জানে, ওরা তো হুম। নিজেদের বিজনেস করছে না, তো ওরা এটা করবে কেন? এবার সেই ওইটা আর কি বলছিলাম, এরকম অনেক হোটেলেই শোনা যায় দাদা, যে তোমার এরকম হয়েছে বা দেখেছে বা দেখা যাচ্ছে, বা রাত্রে ঘুম আসেনি। সেদিনও আমাকে একজন বলছিল তার সাথেও এরকম ইনসিডেন্ট হয়েছে। আসলে কি বলতো, মানে এই যে মানুষ যে যায় না ঘুরতে, হুম। কোনো রুমের মধ্যে হয়তো কিছু ঘটেছে বা হয়তো অনেক জানে না, প্রচুর হয়। বা ও পাশে। আমার এই কথা বলতে বলতে একটা জিনিস আমি রিকল করলাম বাবা। আমার দাদু ডাক্তার ছিলেন। হুম তো আমার দাদুর না রাত্রেবেলা মানে হসপিটালে ডিউটি পড়তো আর কি, নাইট শিফট ডিউটি থাকে না ডক্টরদের। হুম ওই নাইট শিফট ডিউটিতে, আমি হসপিটালের নাম বলছি না, মানে এক ভদ্রমহিলা উনি প্রেগনেন্ট এসেছিলেন, মানে হুম ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রেগনেন্ট এসেছিলেন, বাচ্চাটাকে বাঁচানো গিয়েছিল, হুম। ভদ্রমহিলা মারা যান। আচ্ছা। উনি রোজ রাত্রে ওই সিঁড়ি দিয়ে, একটা সিঁড়ি ছিল স্পেসিফিক হ্যাঁ। থার্ড ফ্লোরে ওঠার, ওই সিঁড়ির কাজটায়, মানে ওটা হচ্ছে ফিমেল ওয়ার্ড হুম। আর তার নিচে ছিল মেল ওয়ার্ড। এই আচ্ছা। মেল ওয়ার্ড থেকে ফিমেল ওয়ার্ডের যে সিঁড়িটা, হুম। এই সিঁড়িটা যখনই শুধু আমার দাদু কেন, যে ডাক্তারি নাইট শিফটে উঠতো তার থেকে ছেলে চাইতো, মানে দাদু উঠছে পাশে, আমার ছেলে দাও, আমার ছেলে দাও বলে এরম পাশ দিয়ে একটা খানা গলায় এরকম করে বলে নামতো। হুম। মানে এইগুলো দাদুর কাছ থেকে শোনা। না না, হয় কারণ আমি তো কিছুদিন আগে যে হাইকোর্টের ঘটনাটাও শুনছিলাম আর কি, হুম। ওখানেও আছে, মানে সন্ধ্যের পরে নাকি ওখানে কেউ কোর্টের ভিতরে থাকে থাকে না। হুম। তারপরে ন্যাশনাল লাইব্রেরি, জানো তো সব থেকে হন্টেড, সব থেকে খোঁজ haunted। করলেও জানা যায় যে ন্যাশনাল লাইব্রেরি। কেউ একদিন কিছুদিন আগে আমাকে ওখানকার কিছু ঘটনা আমাকে বলছিল, মানে তার মুখ থেকে শোনাবো আর কি, সেজন্য আমি এখানে বলতে চাইছি না। তারপরে আরো যেমন ঘটনা তোমার বলো, কি কি হয়েছে আরো? আরো ঘটনা ছিল আমার দাদু যখন মারা যায়, দাদু হ্যাঁ। যেহেতু কথাটা বললাম, মানে আমার মামার বাড়িতে আমার দাদুর কি হয়েছিল, যখন শরীর খারাপ হয়েছিল না, উনি বিছানায় থেকে থেকে না বেড সোল হয়ে গেছিল। হ্যাঁ। আর আমার বয়স তখন খুব বেশি না, আমি তখন হয়তো ক্লাস 6-এ পড়ি, 6 বা 7। হুম। তো যখনই মামার বাড়িতে ঢুকতাম, মানে ওটাকে রোজ ড্রেসিং করার পরেও মানে এত একটা বিশ্রী গন্ধ বেরোতো না স্মেল হয়ে যেত। সারাক্ষণ, মানে গোটা বাড়িটা না হয়ে থাকতো। তো আমার দাদু মারা গেছে তখন বছর 4 হয়ে গেছে, তখন 8-9-এ উঠে গেছি এরকম সময়, মানে আমরা এরকম ওপরে, আমি মা, আমি যখন পড়তাম মাও আমার সাথে থাকতো, ওপরে একটা চিলে কোঠার ঘর ছিল, ওটা আমি পড়তেই যেতাম বেসিক্যালি, মাও যেত, মা সেলাই করতো। তো আমরা ওই গন্ধটা এই বছর 4-5 কিন্তু বরাবর পেতাম সন্ধ্যের দিক হলে, আচ্ছা। সন্ধ্যের দিক হলেই ও গন্ধটা পেতাম। তোমার মতন আমাকে আরো একজন এই ঘটনাটা বলেছিল। মেয়েটি বলেছিল ওর শ্বশুর যখন মারা যায়, ওই পটি করে ফেলতো না বিছানায় টিছানায়, তো ওই দরজার গোড়াটায় গেলেই নাকি ওই স্মেলটা, মানে বছরের পর হুম। বছর ওটা, মানে অনেকেরই এরকম এক্সপিরিয়েন্স অনেকেই থাকে, তবে থাকে। একটা ব্যাপার আছে এরকম, আমিও নিজে ভেবে দেখেছি, অনেক সময় হয় না যে আমরা একটা কিছু ফট করে অনেকদিন ধরে ফেস করলাম, হ্যাঁ। সেই জিনিসটা আমাদের মাথায় অনেকদিন রয়ে যায়, হয়তো আমরা গেলাম সে, কিন্তু সেটা একটা টেনিওর থাকে, হ্যাঁ, এটা এত বছর 4-5 consistent বছর এইভাবে থাকবে না, চলে না, বাট তারপরে কি হয়, আমাদের একটা পুজো দিতে হয় আর কি। মাস ছাড়েক, হুম। মাসখানেক, মাস দুয়েক থাকলো, থাকে। হুম। এরকম হয়। যেমন আমার বাবা মারা যাবার পর আমার মনে হচ্ছিল যে না, আমরা সব ভাই বোন ঘরের মধ্যেই ছিলাম, তো হঠাৎ করে আমার বাবা আমার দিদিকে যেই নামে ডাকতো আর কি, সেই নামে ডেকে উঠলো কেউ, আমরা সবাই চমকে গেছি, কিন্তু বাবা মারা গেছেন। আর একটা হয়েছে ঘটনা, যে আমার মা মারা যাওয়ার 3 দিন পরে আমি আমার মাকে আমারই ঘরের সোফায় বসে থাকতে দেখেছিলাম, কিন্তু আমি তুলার আসীন নই। মানে কি হয়েছিল, আমি বেসিনের সামনে গেছি, এবার আমাকে চার কোনো একটা শক্তি না এরকম ফাঁস লাগিয়ে, মানে আমি খুব হনুমান চল্লিশা পড়তে স্টার্ট করেছিলাম, এত বেশি পরিমাণে ওই ফ্ল্যাটটাতে ছিল যে আমি যেহেতু হনুমান চল্লিশা পড়ছিলাম, ওদের বোধহয় কিছু অসুবিধা হচ্ছিল হয়তো ওদের, আমাকে বেসিনে টেনে ধরেছিল এরকম, মানে আমার একটা স্কার্ফ দেওয়া গলায়, সাদা কালারের, আমার এখনো মনে আছে, টেনে বেসিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আর আমি না নিজেকে বাঁচাবার জন্য এইভাবে ছিটকে ছাটকে আর বজরংবলীকে ডাকতে, মানে হনুমান চালিসা পড়তে পড়তে না আমি দৌড়ে সোফার কাছে, মানে ওইখানে আমার ঠাকুর রাখা ছিল, ঠাকুরের আসনের কাছে গেছি, দেখছি সোফায় আমার মা বসে আছে। তো তারপরে আমাকে ছেড়ে দিয়েছিল আর কি জিনিসগুলো। তো আমার কোনো অংশে কোনো দিক থেকে মনে হয় যে আমার মনে হয় আমার মা আমাকে প্রোটেক্ট করেন, হ্যাঁ সেটাই তো বললাম। এবং উনি আমার আশেপাশে বিরাজমান। কারণ আমি যখন আমার মা চলে যায়, তার আগে না আমি আমার মাকে খুব বলতাম,
আসলে আমার কেউ নেই বলতে পারো। আমি মানে আমার এই বাচ্চা কাচ্চা 3টে সন্তান ছাড়া আমার হুম আশেপাশে কেউ নেই। তো আমার মাকে খালি বলতাম কি, আমি বুড়ি বুড়ি করেই আর কি করতাম, বুড়ি তুমি কিন্তু চলে যাবে, তুমি কিন্তু আমার আশেপাশেই থাকবে, আমার কিন্তু কেউ নেই জানো তো, আমাকে কিন্তু কেউ রক্ষা করার নেই। হুম। তো জানি না আমার মা হয়তো সেটাই হয়তো করেছে বা শুনেছে বা সেটাই হয়তো সে করে। যাই হোক, ভালো থাকুক এই আর কি, যেই সেই সে যেখানেই থাকুক যেখানেই ভালো থাকুক থাকুক, ভালো থাকুক। এটাই। হয়তো আমি মেয়ে হিসেবে যতটা কর্তব্য করার আমি করতে পারিনি, কিন্তু সে মা হিসেবে তার যতটা কর্তব্য করার আমার পিছনে সে চলে গিয়েও সে করে যাচ্ছে। সেটাই। সেটাই আর কি আমার কাছে সব থেকে বড় প্রাপ্য। যাই হোক, তারপরে বলো আর কি, বলো আরো শুনি একটু, আরো তো তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে, বলতে থাকো। এক্সপিরিয়েন্স আছে, বাট আমি এখন সব তো রিকল করতে পারছি না, যেটুকু মনে ছিল আর একটা তুমি আমি কিছু আজকে আমাকে শেয়ার করলাম। বলছিলে, কিছু বলো, কোনটা বলছিলে তুমি, দার্জিলিং এ কোথাও কিছু হয়েছিল পাহাড়ে? না, দার্জিলিং এর কিছু আমার সেরকম ইনস্ট্যান্সেস নেই, আমি যতদূর রিকল করি। তবে একটা খুব মানে হালকা আমার মনে পড়ে, আমি এখনো রিকল করতে পারি না, তখন আমি গোয়ায় হয়েছিল একবার। মানে গোয়ায় কালাঙ্গুট বিচে আমরা হুম। একটি হোটেলে ছিলাম, মানে একদম বিচ লাগোয়া। হ্যাঁ। সেখানে আমি আর মা যখন রাত্রে ফিরছিলাম, হ্যাঁ, বলো। বাট তুমি আর তোমার মা ফিরছিলে? হ্যাঁ মানে রাত্রেবেলা বিচ থেকে ফেরার সময়, মানে যেখানে আমাদের থাকার জায়গাগুলো না, সেখান থেকে বিচটা অনেকটা ডিস্টেন্স। আচ্ছা। কি হয় ওদের, কি গোয়ায় সব হোটেলেই তো বার থাকে সামনে, হুম। বিচ লাগোয়া বার ছিল। হুম। তারপরে ওদের সুইমিং পুল, তারপরে সেখান থেকে গিয়ে গাছপালার মাঝখান থেকে গিয়ে হুম। আমাদের থাকার ঘর। হুম। তো সেইখানেই যাবার সময় রাত্রেবেলা আমরা দুজনেই, মানে আমি বললাম, মা কি ব্যাপার বলো তো, এটা কি হলো, একটা মানে কিছু একটা জিনিস না আমাদের দুজনের মাঝখান থেকে চলে গেছে। পাস করে। আমিও আর মা দুজনে, মা সঙ্গে সঙ্গে মা বলছে কিছু না, তুই ঘরে চল। ঠিক আছে বলে আমার হাতটা, আমার মাও খুব শক্তপোক্ত মানুষ ছিলেন তো, হুম। ধরে নিয়ে চলে যায় আর কি। হুম। মা বলছে, মা কি হলো বলো, তাহলে কি যেন চলে গেল, কি যেন চলে, মা ইগনোর করেই নিয়ে চলে গেল আমাকে। আচ্ছা। তো এইরকম ছোটখাটো অনেক কিছুই ঘটেছে, কারণ সবই তো আর মনে থাকে না, হ্যাঁ, ভুলে যাই আমরা। ব্যস্ততার লাইফ হয়ে গেছে, হ্যাঁ। সবকিছু আর ওইভাবে, আর ওইগুলোকে সত্যি কথা বলতে সেভাবে এখন আর তোমরা প্রায়োরিটাইজও তো করা হয় না। ঘরটাও নিয়েছো অপোজিটে কবরস্থান। হ্যাঁ, সেটাই। আর তোমাদের বাড়িতে গিয়ে কিছুদিন আগে ছিলাম, কেন জানি না আমার রাত্রির বেলা মনে হয়েছিল আমার না এগুলো খুব মানে আমার এগুলো, আমি এগুলোকে খুব ফিল করতে পারি, হুম কোথাও যদি এরকম কিছু থাকে। তোমার তোমাদের ওই কিচেনটাই আমার যেন একটু লেগেছিল, ওই হুম কর্নারটা, কিচেনের কর্নারটা। মানে রূপা ভিতরে বসেছিল, তো আমি কিছু একটা আনতে গিয়েছিলাম কিচেনটায়, তো আমার একটু ওই জায়গাটা একটু ছম করে উঠলো, ওই কিচেনের কর্নারটায় পার্টিকুলারলি, আর পুরো ঘরে কোথাও না। আচ্ছা, তো আমার জানি না, আমার মনে হয়েছিল ওই জায়গাটা কি ঢুকতে হতেও গিয়ে। পারে, কারণ আমি একটা জিনিস সবসময় ভাবি, যেমন পজিটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি আছে, ঠিক আছে। এবারে কোনো জায়গায় যদি হয়, ওই যেমন তুমি বজরং বলি ডাকো, আমিও ভোলেনাথকে মহাকালকে, ডাকি। ভোলেনাথকে ডাকো। না, একটা জিনিস আমি খুব বুঝি দাদা, সেটা হচ্ছে কি, কি বলতো, যেটা হয় সেটা হচ্ছে কি, তোমার সাথে যদি কোনো ভালো জিনিস থাকে তো ওয়েল অ্যান্ড গুড, হুম। কিন্তু কোনো খারাপ জিনিস যদি চলে আসে, জীবনটাকে একেবারে নাকাল শেষ, করে দেয়। শেষ। অনেকে হয়তো ভাবে যে আমরা বলি রাইট। এগুলো হয়তো সেটা কোনো সমস্যা আমাদের, কিন্তু এগুলো কোনো সমস্যা না। আমরা যেগুলো নিজেদের লাইফে ফিল করেছি, যেগুলো আমাদের সাথে ঘটেছে, সে যার সাথে ঘটুক, সেগুলোই আমরা এখানে এসে শেয়ার করি। হয়তো সেটা একটু অন্যরকম শুনতে লাগছে, হুম। কিন্তু ওগুলো কিন্তু সত্যি কথাই। সেই, না সত্যি কথা তো অবশ্যই, কারণ আমার আর তোমার বা অনেকেই, আমি তো তোমার দেখেছি এতে, হুম। কারোরই এত সময় নেই বসে 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 এগুলো ভুল নিয়ে বকার বলে সময় নেই। সময় নেই। তারপরে মানে কি বলতো, মানুষ এখন অনেক এগিয়ে গেছে, হয়তো অনেকে বুঝেও, অনেকে ভাবে কি না না এটা এটা হয়তো মনের ভুল, কিন্তু সবসময় সেটা মনের ভুল হয় না। জ্বর আসা, স্লিপিং প্যারালাইসিস হয়ে যাওয়া, হুম। এগুলো সবই এই জিনিস। হ্যাঁ, এগুলো কিন্তু আবার মানসিক রোগেরও লক্ষণ। হ্যাঁ, স্লিপিং প্যারালাইসিস কিন্তু মেন্টাল ডিসঅর্ডার মেন্টাল থাকলে ডিসঅর্ডারে যাবে। তাদেরও হয়, কিন্তু এই স্লিপিং প্যারালাইসিস এটা কিন্তু আবার অন্যরকম, আর আমার সাথে তো জীবনে বহুবার হয়েছে। হুম। তো আমি জানি, তো আমি জানি না আমার সাথে কোথা থেকে এসেছে। আমার ফার্স্ট টাইম জ্বর এসেছিল, আমি একটা বাথরুমের ছিটকিনি ওঠানামা করতে দেখে নিয়েছিলাম। আচ্ছা। সেই বাথরুম থেকে বেরোবার পর মানে খুটখুট খুটখুট আওয়াজ হচ্ছে, তো তা আমি জাস্ট তাকিয়েছি, দেখছি ছিটকিনি এদিক দিয়ে টপ টপ মনে হচ্ছে হাত দিয়ে একে ওঠাচ্ছে নামাচ্ছে, ওঠাচ্ছে নামাচ্ছে। তা ঘরের মধ্যে কেউ একজন ছিল, তাকে ডেকেছি, সে এসে যাবে, সে যখন তার কিছু হচ্ছে না। আবার সে যখন চলে গেছে, আবার ওই আমি বাথরুমে যে ঢুকেছি, আবার ওরকম হচ্ছে।
ভয় পেয়ে গেছিলাম একটু। তো তারপরে নিজের মনকে মানালাম হয়তো লিফট, আমি বিশ্বাস করতাম না এগুলো একদম। তুমি তো বুঝতেই পারছো আমি খুব ডাকাবুকো। তো আমার বাবাই আমাকে ডাকাত বলতো। তো আমি ভেবেছি লিফট ওঠানামা করছে, ভাইব্রেশনে হয়তো চিরকিনিটা আপ ডাউন হচ্ছে। ও যে বাথরুম থেকে বেরোবার পর 104 জ্বর আসে। 4 দিন আমি ওরকম জ্বরে পড়েছিলাম। ম্যাসিভ ম্যাসিভ জ্বর আছে ওগুলো। মানে এত এটা আমি আমি মারাত্মক জ্বর নিজেও এসেছিল। নিজেরও দেখা ম্যাসিভ জ্বর আছে। হ্যাঁ, মানে না ওষুধে কাজ হয় না কিছুতে কাজ হয়, 3-4 দিন ওইভাবেই অসাড়ের মতন পড়ে থাকা খালি। কিন্তু আমি আমার মেয়েকেও দেখেছিলাম, তো ওকে যখন ওই ঝাড়িয়ে দিলে সঙ্গে সঙ্গে একদম আধা ঘন্টার মধ্যে। ঠিক কিন্তু আমার হয়ে মেয়ে গেল। খেলছে, হুম। আমার মেয়ে খেলছে রীতিমতন। সবথেকে বড় কথা কি বলতো দাদা, আমার ছোট ছেলেটা আদু, ও প্রচন্ড পরিমাণে জিনিসগুলো দেখতে পায়, এইটা আমার একটা বিশাল সমস্যা। এটা সমস্যার কিছু না আমার মনে হয়, যতক্ষণ না কোনো খারাপ জিনিস হচ্ছে এটা ততক্ষণ আমার। এখন দাদা ছোটবেলায় দেখছে তো লোকে বুঝবে, কিন্তু যখন একটু বড় হয়ে যাবে আর যদি এগুলো তখন বলতে থাকে তখন লোকে বলবে ওর মানসিক সমস্যা, এটাই প্রবলেম। সেটাই একটা বড় জিনিস, মানে আসলে ব্যাপারটা কি বলতো, আমাদের সমাজে আমরা অনেক জিনিসগুলোকে সরিয়ে রাখতে চাই, তো আনতে চাই হ্যাঁ না। হ্যাঁ, বাট সেগুলো আমাদের একটা পার্ট, সেটা সেটাকে মানুষ ইগনোরও করা বুঝতে যায় চায় না। না। হ্যাঁ, এবার এইটার জন্য আমি খুব মানে আমি কিছুদিন আগে উত্তরাখণ্ডে গিয়েছিলাম এইসব ম্যাটারের জন্যই আর কি, ছেলের জন্য বিশেষত। কারণ আমি দেখতে পাই ফিল করি সেটা একদম আলাদা ব্যাপার, কিন্তু বাচ্চার আশেপাশে থাকলেও মানে ওর প্রবলেম সবসময়। যে একটা বাচ্চা ভয়ে থাকে, ওখানে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে আছে, এই ভয়টা যদি ওর অল টাইম কাজ করে ও জীবনে আগে বাড়তে পারবে না, সাহস ও তো তৈরি হবে প্যানিক না কোনো। প্যানিক হয়ে থাকবে না প্যানিক সারাক্ষণ। হয়ে আছে, হ্যাঁ। তাও তো এখন তো বলতে নেই একটু বাথরুমেও যায় ওখান থেকে আসার পরে, আগে তো সেটাও যেত না একা একা। আচ্ছা, ওর সবসময় মনে হতো মানে এখন একটু কেটেছে ওর। একটু কেটেছে, ওর সবসময় মনে হতো ওর পিছনে কোনো একটা ব্ল্যাক শ্যাডো দাঁড়িয়ে আছে যার কোনো ফেস নেই, ফেসলেস, নো ফেস। তো একটা বাচ্চাকে অত সাজিয়ে বলতে পারে নাকি এই কথা? না, আমার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই। তুমি যখন আমাকে জিজ্ঞেস করলে না ছেলে না মেয়ে, হুম। আমারও কিন্তু ওরা ফেসলেসই মনে হতো। আমার কোনো কোনো অভাব আমি পেতাম না, মানে ছেলে বা মেয়ে এইভাবে বুঝতে মানে পারতাম না কিন্তু। ফেসলেস, ফেস হ্যাঁ, নেই। যেমন আমি এইখানটায়, যেমন তুমি বসে আছো, আমি যদি এখানটায় কেউ না থাকে তারপর আমি বসি, এই হুম, যে ইমপ্রেশনটা, হ্যাঁ এটা তো বোঝা যায় না, এটা ইমপ্রেশন। হ্যাঁ, ওই বিছানায় যখন শুতাম ওই ইমপ্রেশন গুলো বুঝতে পারতাম, কিন্তু আমি কোনোদিন ফেস আমি সেইভাবে দেখি। ফেসলেস, ও আমার ছেলে যেরকম মানে দেখতে লাস্টের দিকে ফেসলেস। যখন আমার একটু সাহস হলো তখন আমি বহুবার দেখারও চেষ্টা করেছিলাম। হুম। মানে আমি এইভাবে শুয়ে থাকলে আমি বুঝতাম এইভাবে দিয়ে হাঁটছে। হুম। আমি না অনেকক্ষণ ধরে 1 2 3 করে ফাট করে মুখটা ঘোরানোর চেষ্টা করতাম দেখার জন্য, কিন্তু আমি কোনোদিনই দেখতে পাইনি কিছু। কিছু নেই। কোনোদিনই দেখতে পাইনি। সেটা একটা অদ্ভুত ফিলিং, মানে সেটা আজকে বলছি হয়তো, বাট সেই মুহূর্তটা খুব অদ্ভুত ছিল আমার জন্য। হ্যাঁ। আর এরকম কোনো ঘটনা পাহাড়ে গিয়ে হয়েছে আজকে তো এরকম যেটা অনেক, খুব, সেটা যেমন না একটা পরের বলো, দিনের জন্য তোলা থাক। আজকে আর একটা বলো, তারপর তোমাকে ছেড়ে দেবো। আজকে আর আমার সেইভাবে রিকল করতে পারছি না। আছে তো ইনস্ট্যান্স অনেক কিছু, মানে আমি বহু জায়গায় গেছি, তো ইভেন আমাদের বন্ধুদের সঙ্গেও গেছি, ওরাও দেখেছে অনেক জিনিস। তুমি ওই মানে ছবিটা এমন আমাকে পাঠিও, যে ছবিটার কথা বলছো তুমি, বললে না সেটা আমি যে পাঠিয়ে দেবো। বন্ধুর কাছে আছে, আমি সেটা ইউটিউবে সবাইকে দেখাবো, মানে দাদারই তোলা একটা ছবি আর কি, কিছু চলে এসেছিল সেটা আর কি দেখাবো, আমি আপনাদের সাথে শেয়ার করবো, আজকে দাদা আনতে পারিনি। তুমি ওইটা আমাকে একটু বলো যে অবশ্যই পাঠিয়ে দেবো। পাহাড়ের একটা ইনসিডেন্ট বলো, তারপর তোমার ছুটি। পাহাড়ে না, আমার এটা জঙ্গলে হয়েছিল। মানে কি হয়েছিল? শিমলিপালে। শিমলিপালে? হুম। সিমলা তাল না শিমলিপাল? শিমলিপাল, এটা উড়িষ্যায়। উড়িষ্যায়, আচ্ছা। মানে বাড়িপাদা থেকে নেমে যেতে হয় ওখানে। হ্যাঁ তো আমরা বন্ধুরা সব বাসে করে এখান থেকে গিয়েছিলাম। হ্যাঁ। কলেজ লাইফ। হুম। কলেজ লাইফ মানে বুঝতেই পারছো, আমরা সবকিছুই মানে তখন পাথরও চিবিয়ে খেয়ে থাকি হ্যাঁ হ্যাঁ অবস্থা। হ্যাঁ। তো ওখান থেকে গিয়ে আহ, বাড়িপাদা থেকে মোস্ট প্রবাবলি আমরা গিয়েছিলাম, তো আমরা ফরেস্টের গাড়ি নিয়ে একদম কোর ভেতরে একটা জঙ্গলে? জঙ্গলের মধ্যে ছিল, যেখানে কোনো লাইট ছিল না, আচ্ছা। মানে কোনো ইলেকট্রিসিটি নেই। একমাত্র ফরেস্ট অফিসারদের একটা অফিস ছিল যেখানে সোলার লাইট ছিল একখানা। হুম। তো আমরা গিয়েছিলাম, আমরা 10 জন, দুটো রুম অ্যালট করেছিল। হুম। 5 জন এই রুমে শুতে পারবে, 5 জন ওই রুমে শুতে পারবে। হুম। আর আমাদের লাইট বলতে সন্ধ্যের পরে কি ছিল জানো? হুম। আগে মেলায় দেখতে এরকম ছোট 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 এরকম বিক্রি হতো লাইটের উপর ঘোরালি জ্বলতো। হ্যাঁ 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 হ্যাঁ। এই রুমে একটা, ওই রুমে একটা, বাবা। এটাই ছিল লাইট বলতে, আচ্ছা আর কিছু ছিল না। আচ্ছা। বাথরুমটা এখান থেকে না হলো 100 মিটার দূরে, আচ্ছা। বাউন্ডারির মধ্যেই, হ্যাঁ। বাট একদম পাঁচিলের ওই শেষে। আচ্ছা। এবার ওই বাথরুমেই আমরা যখন রাত্রেবেলা গেছি, মানে একা তো কেউ যেতে পারবে না কারণ এটা জঙ্গল এরিয়া,
নিজের নিঃশ্বাসও নিজে শুনতে পাচ্ছি রাত্রে। হুম। যখন টয়লেটে আমরা গেছি, আমরা গিয়ে দেখছি এরকম 4টে পরপর পরপর দরজা, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। এবারে সেখানে না ওই দরজার ভেতরে টয়লেটটাকে ইউজ করছে মনে হচ্ছে পুরো। আচ্ছা। হ্যাঁ, কিন্তু ওখানে আমরা ছাড়া কেউ নেই। আর তখন ওখানে গেলে ফোনের নেটওয়ার্কও থাকে না। হুম। মানে শিমলিপালে ঢুকলে না কোনো নেটওয়ার্ক তখন ছিল না, এখন জানি না আছে কিনা, বাট তখন কোনো নেটওয়ার্ক থাকতো না হুম। অ্যাজ ইউজুয়াল। আর আমাদের তখন এত ভালো ফোনও ছিল না, হুম। ওই নর্মাল যেগুলো হতো না সেই এইভাবে টিপে থাকলে জল টর্চ, কিপ্যাড ফোন। হ্যাঁ কিপ্যাড ফোনে এরকম টিপে থাকলে যে টর্চ গুলো জ্বলতো, হ্যাঁ। ওই টর্চ জ্বেলেই আমরা গেছি, আচ্ছা। ঠিক আছে? তো যখন ওরকম আওয়াজ হচ্ছে, তো 4টে তো এরকম পর 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 পর, আচ্ছা, 4টেই তো বাইরে থেকে বন্ধ। তাহলে ভিতরে কে ইউজ হ্যাঁ, করছে? ভিতরে কে ইউজ করছে? ওইখানেই তোমরা ছবিটা তুলেছিলে? না, ওখানে ওটা তো অনেক আগের, শিমলিপালের ঘটনাটা আগের। আর আমি এটা যেটা বললাম লাটাগুড়ি ঋষি বা রেশপে কোথাও একটা তুলেছিলাম এই ফটোটা। আচ্ছা, মানে এই জবের থ্রুতে তুমি অনেক বাইরে বাইরে ঘুরে বেড়াও? হ্যাঁ, আর ওটা জবের থ্রু না, ওটা আমরা এমনিই গিয়েছিলাম। আচ্ছা, এমনি গেছিলে? এমনি আর তখন গেছিলাম। এগুলোর সাথে মিট হয়ে যায় হ্যাঁ, জঙ্গল এরিয়া বলে? কিছু না কিছু ইনস্ট্যান্স তো থাকে। হ্যাঁ, না আমার তো হয়ে আমাদের যাবে। ভয়ে আমরা যে ওই 100 মিটার ছুটে ফেরত এসেছিলাম না, হ্যাঁ, ওটা দেখার পর ওই বাথরুম থেকে? আমরা প্রথমে রিয়েলাইজ করিনি, কিন্তু মানে এইটাই আওয়াজ হচ্ছে, হ্যাঁ। এর পাশে কিন্তু আমরা প্রথমে ঢুকে গেছি, হ্যাঁ। আমরা তিনটে ঢুকে গেছি, ঢুকে যখন বেরোচ্ছি দেখছি ওটা জলটা কন্টিনিউ একটা বালতিতে জল পড়লে যেমন হয় না, হুম। হুম। ওরকম আওয়াজটা হচ্ছে। হুম। এবার আমরা ভেবেছি কল খোলা থাকবে হয়তো, হুম। যে কলটা খুলে কেউ চলে গেছে, হুম। ওই জন্যই আমরা খুলতে গেছি। দেখছি বাইরে থেকে ছিটকিনি দেওয়া, মানে কল খোলা, তার মানে ভেতরে খুলেছি কিছু নেই, হায়, আর কলও খোলা নেই। হায়, ওইখান থেকে আমরা 100 মিটার যা দৌড় দিয়েছি না, ভয়ে। মানে ভয়, মানে এই পড়ি এই মরি করে, মানে এরকম একটা ওটা খুব একটা ঘটনা ছিল। আমার না, বন্ধু না। বলছে এইখানে আমরা আর কালকে থাকবোই না। আমি কি আছে, ঠিক আছে থাক না, একসাথেই তো আছি। আমরা কেউ আর রাত্রে বেরোইনি, ইনফ্যাক্ট হ্যাঁ। আমরা রাত্রে কোথাও বেরোইনি। আমাদের কারো টয়লেট পেলে আমরা, মানে বলতেও খারাপ লাগে, আমরা এরকম জানলা খুলে করতে হয়েছে, মানে ভয়ে আর তোমরা কেউ বাথরুমে যাও? বেরোতেই পারিনি। না, সত্যি কথা এগুলো মানে ওখানে এক রাত্রেই স্টে ছিল আমাদের, পরের দিন আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম অন্য জায়গায়। আচ্ছা। বাট খুব ভালো, খুব ভালো ছিল। না, না, কিছু কিছু জায়গায় আমি নিজেই তো এই উত্তরাখণ্ডে গিয়ে নিজেই ভূতের ছবি তুলে তো চলে এসেছি। চুকা ব্রিজে গেছিলাম, হ্যাঁ, একই টাইমে দুটো ছবি তো হয় না, একই টাইমে ছবি তুলেছি। একটা তুলেছি কিছু নেই, মা আর একটা তুলেছি, সেখানে একটা মহিলা বসে আছে আমারই ক্যামেরার সামনে। কিন্তু চুকাতে ওখানে তো পরে যখন বেরিয়ে এসেছি তখন আমি দেখিনি। পরদিন সকালবেলা যখন গ্যালারি সার্চ করছি আমি দেখছি দুটো ছবি, এটা কি? তারপরে বড় করে দেখছি, ও মা, এ তো দেখি সামনে কেউ আমার বসে আছে। আমি তো নিজের অজান্তেই ওটা তুলেছি, তারপর জানতে পারলাম ওটা নাকি শ্মশান, কয়েক হাজারো আচ্ছা। বছরের পুরনো শ্মশান। মানে ওখানকার লোকাল লোকেরাও জানে না কত হাজার বছরের পুরনো শ্মশান ওটা। হুম, লোকাল লোকেরাও বলতে পারছে না, মানে ওরাও জন্ম জন্মান্তর ওটা শ্মশানে দেখে আছে। মানে এপাশেও বডি দাহ করে, ওপাশেও বডি দাহ করে, মাঝখানে মানে ব্রিজটা, ব্রিজটা, আর তার উপরে দাঁড়িয়ে ওই ছবিটাকে তুলে ফেলেছিলাম আমি। হ্যাঁ, বুঝতে পেরেছো? মানে ওই ওই মানে আমরা, আর তারপরে সব থেকে বড় কাণ্ড করেছি কি, আমি ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে আমাকে আমাদের সাথে যে সিকে যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর যে নিয়ে গেছিল আর কি, সে ছিল, আর তার এক বন্ধু ছিল, তার নাম ছিল গোকুল। তো গোকুল ভাইয়া আমাকে বলছে, রুমা এক তুম থোড়া স্টেপস লো, তুম তো ডান্স আচ্ছা করতে, তো থোড়া ডান্স করো। তো আমি এমনি চুল মুল খুলে লাল চুড়িদার পরে ওড়না নিয়ে এভাবে এভাবে আবার নেচেওছি, বুঝতে পেরেছো, যেখানে বসেছিল। এবার বিশ্বাস করবে দাদা, বাড়ি এসেছি, বাড়ি আসার 7 দিন আমি শুধু ঘরের এই সোফার এই বেডটার মধ্যে বসতাম আর কাঁদতাম, খালি মনে হতো আমি উত্তরাখণ্ড চলে যাই এক্ষুনি। 7 দিন শুধু অঝরে কান্না। আমার কি হয়েছে, পুরো ডিপ্রেসড হয়ে গেছি আমি, মানে আমার কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। ওই ছবিটা তোলার পর আমার এরকম অবস্থা হয়েছিল। 7টা দিন, 7 দিন পর থেকে আস্তে আস্তে আমি ভীষণ হনুমান চালিসা পাঠ করি, ওইটা করতে এফেক্টটা করতে কেটেছে করতে আমার। করতে এফেক্টটা কেটে গেছে। আমি খুব একটা ভয় পাই না, কারণ আমি মনে করি যে শক্তি যে যেখানে আছে তার মতন থাকো। আমার ক্ষতি তুমি করো না, তোমার ক্ষতি আমি করছি। সেটাই, আমার তোমাকে নিয়ে কোনো অসুবিধা নেই, তোমাদের যেখানে খুশি থাকতে চাও থাকো, কিন্তু আমার ক্ষতি করো না। ভাগযোগ করে বেঁচে নেওয়ার। ভাগচাপ করে বেছে নেওয়া আর কি। পৃথিবীটা তোমাদের জন্য, পৃথিবীটা আমাদের জন্য।
তো এই আর কি ব্যাপার। তো যাই হোক, খুব ভালো লাগলো। আরো যত এক্সপিরিয়েন্স আছে সেগুলোকে তুমি মনে করবে, তারপর আবার একদিন ওটা আসবে। ফেজ 2 এর জন্য তোলা থাক। ফেস টুর জোরে তোলা থাক। তো দাদা বলেই দিয়েছে এর পরের পার্টি গিয়ে দাদার আরো যেসব এক্সপিরিয়েন্স আছে সেগুলো শেয়ার করবে। অ্যাকচুয়াল দাদা জবের কারণে বাইরে বাইরে মৌসুমটা ঘুরে বেড়ায় আর কি। তো সেই জন্য দাদার এই জিনিসগুলোর, এটা তো কয়েকটা শেয়ার করলাম, আমাদের সাথে এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে। তো আজকের জন্য এটুকুই থাক। নেক্সট দিন আবার দাদার সাথে বসবো আরো এক্সপিরিয়েন্স নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।